হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী আমিন। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে একটা সিম্পল ওয়েবসাইটের লেআউট তৈরি করা যায়। তো আমরা যারা আছি সবাই মোটামুটি এইচটিএমএল এর ট্যাগ, মানে এই টিউটোরিয়ালটা তাদের জন্যই যারা এইচটিএমএল এর ট্যাগগুলো সম্পূর্ণভাবে জানেন এবং সিএসএস এর প্রত্যেকটা প্রপার্টিসের কাজ মোটামুটিভাবে দেখছেন আর কি, জানা আছে। তো এইগুলোর মাধ্যমে কিভাবে আমরা এতদিন তো আলাদা আলাদা অংশে কাজ করছি, তো এটাকে কিভাবে একটা পরিণত রূপ দেওয়া যায়, কিভাবে একটা কমপ্লিট সিম্পল ওয়েবসাইটের লেআউট তৈরি করা যায়, সেই বিষয়টা আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আরেকটা কথা বলা উচিত, যেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার প্রথম টিউটোরিয়াল। তো অনেকটা নার্ভাস, সেক্ষেত্রে স্পেলিং মিস্টেক বা আহ, অনেক বেশি ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো সব ভুলগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য চেষ্টা করবেন। তো আমি আগে গুগল থেকে একটা সাইট স্ট্রাকচার ডাউনলোড করে রেখেছি, যেটার মাধ্যমে মানে ওই সাইটটা আপনাদের করে দেখাবো। তারপর আমি আগেই দেখাচ্ছি এটা যে একটা সিম্পল ওয়েবসাইট হবে, তার লেআউট হচ্ছে এটা। প্রথমে থাকবে হচ্ছে একটা মেনু বার, এবং এই সাথে আমরা আজকে দেখতে পারবো যে কিভাবে একটি মেনু তৈরি করতে হয়, সিম্পল একটা মেনু। তো তার নিচেই থাকবে একটা স্লাইডার বা হেডার এরিয়া। তারপরে থাকবে আরেকটা এরিয়া, সেটা হচ্ছে আর্টিকেল বা মেইন এরিয়া বা সাইড বার এরিয়া। সাইড বার এরিয়া দুটো পার্ট থাকবে, একটা ডিভের ভিতরে দুটো পার্ট থাকবে। দেন থাকবে একটা ফুটার এরিয়া। তো আমরা এই এরিয়াগুলোকে একটা ডিভের মাধ্যমে করব আর কি। তো যেমন আমরা এইভাবে কল্পনা করব যে এটা হচ্ছে একটা ডিপ, এটা হচ্ছে একটা ডিপ, এটা হচ্ছে একটা ডিপ, এবং এটা হচ্ছে আরেকটা ডিপ। তাহলে মেনু বারের জন্য একটা ডিপ নেব আমরা, যার নাম দেব মেনু, মানে ক্লাসের নামটা হবে মেনু। তারপরে নিচে আরেকটা ডিপ নেব, এটার নাম হচ্ছে হেডার। এটা নেব, এটা নেব। তো আমরা চলেন কাজগুলো কিভাবে করা যায় সেটা শুরু করি। তো তার আগে আমি আরেকটু জিনিস দেখে নিই, যেটা হচ্ছে আপনারা জাস্ট গুগল যদি করেন যে সিম্পল ওয়েবসাইট লেআউট, এই কথাটা লিখে একটু সার্চ করেন। সিম্পল ওয়েবসাইট, তো এইখানে দেখেন আপনারা অনেক ধরনের লেআউট আছে। এইরকম আছে, এইরকম আছে, এইরকম আছে, এইরকম আছে। আপনি চাচ্ছেন যে এরকম একটা, এখানে একটা লোগো থাকবে, এখানে একটা মেনু থাকবে, এরকম হবে স্লাইডারটা। তো এইগুলো আমরা আস্তে আস্তে শিখবো, আস্তে আস্তে হবে। তো এইগুলা প্রথম যারা শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস এর প্রপার্টিজ গুলো শিখছেন, তাদের জন্য এটা একটু বেশি কষ্টকর হয়ে যাবে প্রথম ক্লাস, মানে প্রথম দিনটাতে। তো সেই জন্য আমাদের করা উচিত সিম্পল একটা, যেইটা দিয়ে আমরা মডিফাই করে এইটা দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করে পরবর্তীতে আমরা অনেক বেশি কাজ করতে পারবো। তো কথা না বাড়িয়ে আমি চেষ্টা করতেছি যে আমি যতটুকু পারি সেইটুকুর মাধ্যমে আপনাদেরকে সহায়তা প্রদান করতে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ইমেজটা একটু ওপেন করে রাখি দেখার প্রয়োজনে, আপনাদের সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে। তো ডেস্কটপে আমরা একটা ফোল্ডার যথারীতি যেভাবে দেখানো আছে, যে ফোল্ডার একটা ক্রিয়েট করব, ওয়েবসাইট টেমপ্লেট। টেমপ্লেট। তো এটার ভিতরে আমরা একটা index.html ফাইল করব। একটা ফাইল করব যেটা হচ্ছে style.css। তো এখন আমি এই দুটো ফাইলকে নোটপ্যাডের, আপনারা সবাই সাধারণত নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে কাজ করে থাকেন। তো আমিও নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করতাম। এখন আমি ব্র্যাকেট অন্য আরেকটা এডিটর ইউজ করব, যেটা হচ্ছে ব্র্যাকেট। তো প্রথমে আমরা নিয়ে আসবো যেটা হচ্ছে HTML5 এর স্ট্রাকচারটা, যেটা আমরা সবাই মোটামুটি জানি যে কিভাবে একটা HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসতে হয়। একটা স্ট্রাকচার নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে সিএসএস এর সাথে কিভাবে এটাকে লিংক করানো যায়। তো আমরা এটাকে সিএসএস এর সাথে লিংকটা করিয়ে দেব। আমাদের স্টাইল ডট নাম হচ্ছে স্টাইল ডট সিএসএস। তো আমরা প্রথমে দেখব যে এই ফাইলটা ঠিক লিংক হলো কিনা, অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা, সেটা আমাদের দেখা উচিত, একবার চেক করে নেওয়া উচিত।
জাস্ট সোর্সটা দেখবেন। হ্যাঁ, এটা পুরোটি লিংক হয়ে গেছে। তো এখন আমরা দেখতে চাচ্ছি যে কিভাবে এই স্ট্রাকচারটা আমরা দাঁড় করতে পারি। তো সিম্পল, আপনার এত বেশি টেনশন নেওয়ার দরকার নেই। জাস্ট শুধু চিন্তা করুন যে এখানে কয়টা সেকশন আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। আপনি নির্দ্বিধায় চারটা ডিপ নিয়ে ফেলেন। আপনি চারটা ডিপ নেবেন, আর কোনো কাজ নেই আপনার। চারটা ডিপ নেবেন এবং সেই ডিপগুলোর নাম হবে, একটা হবে মেনু, যেখানে যে নামগুলো আছে আমি ঠিক সেই নামগুলো ইউজ করবো। একটা মেনু হবে, একটা হেডার হবে, আর এই যে অংশটা আছে এটা টোটালটার জন্য আমরা এটাকে নাম দেবো আর্টিকেল। আর্টিকেল এরিয়া। হ্যাঁ, এই ডিপটার নাম হবে আর্টিকেল এরিয়া। দুটা মিলে, এই দুইটা অংশ মিলে হবে একটা, আরেকটা, চারটা, 1 2 3 4। তো আমরা চারটা ডিপ নিয়ে ফেলি। চারটা ডিপ নিয়ে ফেললাম। তো চারটা ডিপের নামগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। এটার নাম দেবো হেডার, এটার নাম দেবো আর্টিকেল, এবং এটার নাম দেবো আমরা ফুটার। তো এখন এই আর্টিকেলের ভিতরে দেখেন, আপনি একটু খেয়াল করে দেখেন যে এই আর্টিকেলটার ভিতরে আছে দুইটা সেকশন আছে। একটা হচ্ছে যে এখানে কিছু টেক্সট থাকবে, তাই না? এখানে কিছু টেক্সট, একটা হেডিং থাকবে, একটা টেক্সট থাকবে, আমরা চিত্র দেখে বুঝতে পারতেছি যে কি হবে এখানে। আর এখানে একটা সাইড বার হবে। তো আমরা সেই জন্য এখানে দুইটা সেকশনে এটাকে ভাগ করে নেব, সেই ক্ষেত্রে আমরা পরে আসবো। কিন্তু আরেকটা জিনিস দেখেন, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের লেআউটটা কিন্তু মাঝ বরাবর আছে, তাই না? আমি ঠিক চাচ্ছি যে আমার এইখানে উইন্ডোজ ফটো ভিউয়ারে যেভাবে দেখাচ্ছে ঠিক এইভাবে এইখান থেকে এতটুকু জায়গা ফাঁকা থাকবে, এখান থেকে এতটুকু জায়গা ফাঁকা থাকবে। হেডার এরিয়া বা মেনু এরিয়া এগুলা ঠিক এই মাঝ বরাবর থেকে শুরু হবে, এখান থেকে স্টার্ট হবে। তো এর জন্য আমরা যা করব, সেই জন্য পুরাটাকে, এই পুরা মেইন যে আছে এখান থেকে যে আছে মাঝখানে আছে, তাই একটা মিডল, মানে পুরা সবগুলাকে এই চারটা ডিপকে যদি আমরা একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে নিই, যেটার নাম আমরা মিডল দিলাম বা কন্টেইনার দিলাম, যেইটাই দিই ওইটা যদি ইউজ করি তাহলে কিন্তু আমরা রাখতে পারি। তো সেটা বোঝানোর জন্য আপনাদের দেখেন, একটু কাজটা করলে আপনারা বুঝতে পারবেন যে আমি যদি এই চারটা কন্ট্রোল সরিয়ে নিলাম, এখন আমি চাচ্ছি যে একটা মিডল, একটা মিডল নামের একটা ডিপ নিলাম। এই মিডল ডিপটার ভিতরে আমি যে বাকি ডিপগুলো নিয়েছিলাম সেটা নিলাম, বা এই মিডল ডিপগুলোর ভিতরে আমরা বাকি চারটা ডিপ নেব, যে চারটা অংশ। এই মিডলটার কাজ কি? এই মিডলটার কাজ আপাতত আপনি না বুঝেন থাকেন, আস্তে আস্তে আপনি যখন কাজটা শেষ করবো আমরা, তখন বুঝতে পারবেন, যে অনায়াসে বুঝতে পারবেন যে এই মিডলটার কাজ কি হচ্ছে। মিডলটার কাজ কি, যখন আমি সিএসএস এ যাবো আমি দেখাবো। তো ডিপ প্লাস মিডল নিলাম, এর ভিতরে আমরা নেব চারটা ডিপ নেব, চারটা সেকশন আছে আমাদের যেহেতু। এটা হবে হেডার, এটা হবে আর্টিকেল, এবং এটা হবে ফুটার। তো সেই সাথে আমি আপনাদেরকে বলেছি আজকে আমরা দেখব কিভাবে একটা মেনুকে তৈরি করতে হয়, তাই না? তো প্রথমে আমরা যাচ্ছি একটা মেনু। তো মেনুতে কি থাকে, মেনু কিভাবে তৈরি করবো আমরা, সেটা আমি এখন আপনাদের দেখাবো। খুব বেশি ধৈর্য ধরতে হবে না আপনাদের। মেনু করার জন্য যেভাবে আমরা করবো, মেনুটার HTML স্ট্রাকচার, HTML ট্যাগগুলো কেমনে হবে, আমরা সবাই ULLI করছি। তো এই মেনুগুলোকে সাধারণত ULLI দিয়েই করা হয়। তো আমরা ঠিক ULLI ইউজ করে কিভাবে একটা মেনু তৈরি করব। তো আমরা একটা ULLI নেই। এলআই নেওয়ার পর একটা বিষয় চিন্তা করেন যে মেনুগুলো কিন্তু লিঙ্কিং হয়, সেই তো আপনাকে একটা নিতে হবে, জেন কোডিং এর মাধ্যমে আপনি নিয়ে আসলেন। তো আপনি এখানে হোম লিখলেন, মেনু বারে চাচ্ছেন সাপোজ এতগুলো আইটেম রাখতে চাচ্ছেন, তো রাখলেন। দেখেন এখন স্ট্রাকচারে এসে দেখেন আপনি লিস্ট চলে আসছে। তো এইটাকে আমরা কিভাবে এই মাঝখানে আসবে এবং একটা পরে একটা থাকবে, হোভার করব, মাউসটা নেব, অন্য একটা কালার হবে, আমরা সবকিছুই দেখব, সেটা সিএসএস এর মাধ্যমে দেখব। আগে আমি পুরাটার স্ট্রাকচারটা আমি শেষ করে নিই। এটা হচ্ছে মেনু নিলাম, আমরা এইভাবে একটা মেনুকে ক্রিয়েট করব।
মেনু নেওয়ার জন্য স্ট্রাকচারটা হবে এরকম। তারপর আছে হেডার এরিয়া বা একটা হেডার এরিয়া বা স্লাইডার এরিয়া। তো এখানে আমরা চাচ্ছি একটা আইএমজি ট্যাগ দিয়ে একটা ইমেজ দিয়ে দেব। তো এখন আপনি গুগল করেন যে একটা স্লাইডার, সিম্পল ওয়েবসাইট স্লাইডার লিখে সার্চ দেন, ওয়েবসাইট স্লাইডার ইমেজ, ওয়েবসাইট স্লাইডার ইমেজ দেখে গুগলে সার্চ করেন, ইমেজ অংশে চলে যান। এখানে দেখেন যে মোটামুটি লেভেলের মানানসই মতো কোনটা আছে, একদম সিম্পল। হ্যাঁ, এটা ভালো লাগতেছে না। হ্যাঁ, আমরা এটাকে নিতে পারি। আমরা এই ফোল্ডারের ভিতরে ওয়েবসাইট টেমপ্লেট ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা ফোল্ডার করব, যে ফোল্ডারটা ইমেজের জন্য সুনির্দিষ্ট করে দেব। তো সেই ফোল্ডারটার নাম দিলাম আমরা আইএমজি, এবং আইএমজি ফোল্ডারের ভিতরে এটাকে স্লাইডার নামে আমরা সেভ দিলাম, স্লাইডার। এবং ফাইলটা ফরম্যাট হচ্ছে জেপিজি ফরম্যাট, সো মনে রাখবেন। তো আমরা এখানে আইএমজি কিভাবে একটা ইমেজ কল করতে হয় সেটা আপনারা ভালোভাবেই জানেন। একটু রিফ্রেশ দিয়ে দেখে আসেন আপনার পেজটা, আপনার ডকুমেন্টটা একটু দেখে আসেন যে একটা ছবি আসছে কিনা। হ্যাঁ, আপনাদের ছবিটা আমাদের চলে আসছে। তো প্রথমে আমরা একটা মেনু এবং তার পরবর্তীতে আমরা একটা স্লাইডার চাচ্ছিলাম। ঠিক দেখেন, হেডার এরিয়ার ভিতরে আমরা একটা স্লাইডার যাচ্ছিলাম, চলে আসছে। এখন আসেন এই অংশটাতে। এই অংশটাতে আপনাকে দুইটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে এই অংশে থাকবে একটা আর্টিকেল থাকবে এবং এই অংশে থাকবে একটা সাইড বার থাকবে। মানে এইরকম যে একটা মেনু হয়েছে, এইরকম একটা সাইড বার মেনু থাকবে। তো সেটার জন্য আপনাকে এই কোনটার ভিতর থাকতে হবে, সেটা আর্টিকেলের ভিতর কি থাকবে, দুইটা অংশ থাকবে। তো তা আর্টিকেলের ভিতর যেহেতু দুইটা অংশ থাকবে, তো প্রথমেই আমরা কি করব, যে দুই অংশে এটাকে ভাগ করে দেব। দুই অংশ ভাগ করার জন্য বলতে আমি বোঝাতে চাচ্ছি যে দুটা ডিপ নিয়ে নেব, আরো দুটা ডিপ। একটা নাম দেব হচ্ছে কন্টেন্ট এবং আরেকটা নাম দেব সাইড মেনু। কন্টেন্ট নামে একটা ডিপ নেব এবং তারপরেই নেব আরেকটা ডিপ যেটার নাম হবে সাইড মেনু। তো এই কন্টেন্ট ডিপটার ভিতরে আমরা চাচ্ছি কিছু টেক্সট, ডামি টেক্সট রাখতে। তো আমরা সরাসরি কিছু টেক্সট নিয়ে আসি। তো টেক্সটগুলো থাকার আগে আমি চাচ্ছিলাম যে কিছু উপরে একটা হেডিং থাকুক। তো একটা H2 নিয়ে নেব, প্লাস একটা পিন রাখবো। তো হেডিংটা আমরা টেক্সটগুলো কিভাবে কপি করবো, ডামি টেক্সট আমরা জানি। যদি অত লরিজম ইপিজমের যদি আমরা সাইটটা সরাসরি নাও খুঁজে পাই, শুধু লেখেন টেক্সট কপি। ডামি টেক্সট আনার জন্য টেক্সট কপি লিখে গুগলে সার্চ করেন, দেন চলে আসবে, আপনি পেয়ে যাবেন আপনার ডামি টেক্সটগুলো। আমরা কিছু টেক্সট নিয়ে আসি এবং সেই আস্তে আস্তে আমরা একটা কাজ করতে পারি যে হেডিংটা কি হবে, দিস ইজ হেডিং। আমরা এরকম একটা টাইটেল রাখলাম সিম্পল। এইখান থেকে আমরা এই টেক্সটগুলোকে নিয়ে নিলাম। আপনি চাইলে একাধিকবার টাইটেল একাধিকবার ইউজ করতে পারেন, আমরা অতবারে যাচ্ছি না। ঠিক আপনি একটু জিনিস খেয়াল করে দেখেন, মেনু কিন্তু এর আগে কিভাবে তৈরি করতে হয় আমরা দেখেছি। ঠিক সাইড মেনুতেও আমরা ঠিক একইভাবেই মেনুটা তৈরি করব। তো সেই ক্ষেত্রে আমরা এটার নাম দেব, এই সাইড মেনুটা যেভাবে করতে হয় এখান থেকে যদি আপনি চান কপি করে এনে বসাই দিতে পারেন, একই সেম মেনু হবে, যেহেতু এটা আলাদা আলাদা ডিবে আছে। বাট আমি চাচ্ছিলাম যে মেনুটা আবার দেখেন, তাহলে আপনাদের বুঝতে হবে, সুবিধা হবে। আমরা প্রথমে ইমেল নেব, এলআই নেব, এলআই এর ভিতর এ নেব, শেষ। এখানে আমরা লিখে রাখলাম সাইড মেনু। আমরা সাইড মেনু 5 থেকে 6টা নিয়ে নিলাম। একটু মার্কআপটা যদি খেয়াল করে দেখেন কি হলো, আমরা তো করলাম, এরকম আসলো, এরকম ভাঙাচোরা অবস্থায় আসলো। তো আমরা জানি এই ভাঙাচোরা অবস্থাকে সাধারণের জন্য আমাদের সিএসএস আছে, সো নো টেনশন। তারপরে থাকলো আমাদের বাদ থাকলো একটা, এই অংশ অনুযায়ী থাকলো একটা ফুটার এরিয়া। হ্যাঁ, একটা ফুটার এরিয়া ওয়েবসাইটের কেমন হয় আপনারা দেখছেন যে এখানে একটা কালো, সবুজ বা যে কোনো কালার থাকলো, তার উপরে একটা সাদা সুন্দর করে টেক্সট থাকলো। তো সেই ফুটার এরিয়ার জন্য আমরা আরেকটা ডিপ নিয়েছি, ফুটার এরিয়া। এখানে থাকেই সাধারণত একটা ই থাকে, একটা প্যারাগ্রাফের ভিতরে একটা টেক্সট নিয়ে নিলেন।
সেটা লিখলেন আপনি তো এখানে আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবেন যে এই চিহ্নটা এইটা ওয়েবসাইটগুলোতে থাকে, ফুটারগুলোতে থাকে। তো এটা আপনি কিভাবে HTML মার্কআপের মাধ্যমে নিয়ে আসবেন? সিম্পল কপি লিখে 10% ইউজ করেন, দেখেন ঠিক চলে আসছে ওয়ার্ডপ্রেস বেস নাম্বার। এই জিনিসটার কথা আমি বলতেছিলাম কিভাবে আপনি নিয়ে আসবেন। দুঃখিত, একটু ঠান্ডা জনিত সমস্যা করতেছি। এখন আমরা দেখব এই ভাঙাচোরা ওয়েবসাইটটাকে কিভাবে আমরা সুসজ্জিত করতে পারি। প্রথমে আসবো আমরা মেনুর কথা চিন্তা করব। তো আমরা style.css চলে যাই। তো স্টাইল করার আগে একটা জিনিস রাখবেন, CSS এর একটা রিসেট কোড আছে যেটা ইউজ করলে আপনাদেরই ভালো হবে। তো এই রিসেট কোডটা ইউজ করা দরকার। এই বিষয়ে আমরা পরে আলোকপাত হব কেন ইউজ করতে হয়। মার্জিন 0 প্যাডিং 0, দেখেন তাতে কি জিনিসটা আসে। হ্যাঁ, মার্জিন 0 প্যাডিং 0 দিলাম, কোনো বেশি চেঞ্জ কিছু আসলো না। তো আমরা ছিলাম হচ্ছে এইখানে। এখন আমরা দেখব যে মিডলটা আমরা প্রথমেই আপনাদেরকে বললাম যে এই কাজটা কি হবে সেটা আমরা পরে দেখাবো। এই যে এই মিডলটা আছে, আমরা চাচ্ছিলাম যে আমাদের ফুল ওয়েবসাইটটা হবে মাঝখান থেকে শুরু, মাঝ বরাবর একটা ওয়েবসাইটটা হবে মাঝ বরাবর, এইখান থেকে শুরু হবে। এটা রিফ্রেশ দিয়ে দেখেন, এটা এইখানে আছে। আমরা চাচ্ছিলাম যে এটা এই মাঝ বরাবর থেকে শুরু হবে। তো সেটা কিভাবে হবে? প্রথমে আমরা এই ক্লাসটাকে নিয়ে নেব মিডল, এইখানে জাস্ট ক্লিক করে কপি করে নেবেন এবং ডিপকে কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ডট দিয়ে ডিক্লেয়ার করতে হয়। দেন এর প্রপার্টিসগুলো আমরা দেওয়া শুরু করব। তো এটা আমরা প্রথমেই চাচ্ছি যে এটা এইখানে এতটুকু একটা উইড হোক। তো এর জন্য আমরা দেব উইড 970 পিক্সেল। তো দেখেন চলে আসলো কিনা 970 পিক্সেলে? না, চলে আসলো না। কেন চলে আসলো না? এখানে একটা কারণ চলে আসলো না। এটাকে আমি দেব মার্জিন 0 অটো, মানে এটা উপর নিচে 0 থাকবে মার্জিন এবং ডানে এবং বামে অটো ভাবে চলে আসবে। এখন দেখেন এটা এই মাঝ বরাবর চলে আসলো। আপনি যদি চান যে এখানে যে 20 উপরে নিচে 20 পিক্সেল করে জায়গা ফাঁকা থাকবে, সেক্ষেত্রে এটা উপর থেকে 20 পিক্সেল ফাঁকা রেখে জায়গাটা শুরু হবে। 20 পিক্সেল অটো। তো সেই ক্ষেত্রে দেখবেন যে এটা উপর থেকে 20 পিক্সেল, এই যে 20 পিক্সেল জায়গা ফাঁকা রেখে শুরু হচ্ছে। তো আমরা আপাতত চাচ্ছি না যে উপর থেকে, আচ্ছা থাকুক 20 পিক্সেল জায়গা, না নাই থাকুক, আমরা 0 থেকেই শুরু করি, মার্জিন 0 অটো থেকে শুরু করি, সেটা এই ক্ষেত্রে উপর থেকে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি থাকুক। তো এখন প্রথমে আমরা কিভাবে এই মেনুটা তৈরি করব। তো আমরা জানি কিভাবে CSS এ আমরা চাচ্ছি যে এই হোম লেখাগুলোকে তো আমরা সিলেক্ট করতে পারবো না, তাই না? আমাদেরকে সিলেক্ট করতে হবে, UL কে ধরতে হবে, তারপরে ধরতে হবে LI কে, তারপরে ধরতে হবে E কে, A কে। তো আমরা এখানে মিডলের ভিতর কোন ক্লাসটা প্রথমে আছে? মেনু। তো মেনু ক্লাসটা আমরা নিয়ে নিই, মেনু ক্লাসটা নিয়ে নিলাম। এই মেনুর ভিতরে আপনারা একটু খেয়াল করে দেখেন কি আছে। মেনুর ভিতরে আছে UL আছে। আপনি কোনো কিছু চিন্তা না করে আগে UL-টা নেন। UL, এই UL এর মধ্যে কি আছে দেখেন, LI আছে। আপনি LI-টাকে নিয়ে নেন। এই LI এর ভিতরে কি আছে একটু দেখেন কাইন্ডলি। LI এর ভিতরে আছে A, তো আপনি LI এর ভিতরে A-টাকে নিয়ে নেন। এখন কিভাবে মেনু তৈরি করবেন? এখানে আরেকটা প্রপার্টিস আমরা যোগ করতে পারি, যদিও একটা ডিসপ্লে ব্লক এমনিতেই দেওয়া থাকে, ডিসপ্লে ব্লক।
ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন কেন ইউজ করতেছি সেই বিষয়ে আমি পরে আলাপ করব। এখন আমরা আসি কিভাবে এই মেনুগুলোকে আমরা ক্রিয়েট করতে পারি। এটাকেও আমরা দেব ওভারফ্লো হিডেন। তো ইউএল, এই ইউএল এর আমরা দেব প্রথমে যে প্রপার্টিসটা দেব সেটা হচ্ছে, তো আমরা দেখেন আমি দেখাতে চেয়েছিলাম কিভাবে একটা মেনু হয়। মেনুগুলো আমরা চাচ্ছি এখানে আর এইভাবে থাকবে, এইভাবে থাকবে। তো এইভাবে থাকার জন্য লিস্টগুলো, মেনুগুলো মানে লিস্টগুলো, তো লিস্টগুলোকে আরই আমরা করব কিভাবে করব। এই লিস্টগুলো আছে কিসের ভিতর, ইউএল এলআই এর ভিতর। তো প্রথমে আমরা এলআই কে একটা জিনিস করে দিয়ে আসি, দেখি হয় কিনা। ফ্লোট লেফট, তো ফ্লোট লেফট দিলে দেখা যাক যে মেনুগুলো আরই হয় কিনা। হ্যাঁ, মেনুগুলো আরই হয়ে গেছে, একটা কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। তো এইখানে এই যে হিজে ভিজে এইভাবে আছে, এগুলো আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি। তো এগুলো ক্লিয়ার করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ইউএল কে দেব মার্জিন 0, প্যাডিং 0। তো দেখেন এটা দেওয়ার ফলে, এই প্রপার্টিসটা দেওয়ার ফলে কি ধরনের একটা চেঞ্জ আসলো, কোন চেঞ্জ আসছে? আসলে আমরা এখানে আরেকটা প্রপার্টিস দেব যেটা লিস্ট টাইম না। এবার আমরা দেখতে পারি যে এখানে যে ডট 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 যে লিস্টটা ছিল সেইটা নাই। এলআই তে আমরা এখন কি করব, এই এলআই তে আমরা এখন দিতে পারি যে এটা ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক দেব। এটা একটা ফন্ট সাইজ আমরা দিতে পারি, ফন্ট সাইজ 15 পিক্সেল। এই নিচে যে একটা দাগ আছে এই দাগটাকে আমরা কিভাবে কাটাবো, এটা তাড়াবো। এইটা তাড়ানোর জন্য আমাদেরকে প্রথমে যেটা ইউজ করতে হবে, যে প্রপার্টিসটা টেক্সট ডেকোরেশন না, এখন আমি চাচ্ছি যে এই লেখাগুলো একটা থেকে আরেকটার ভিতরে একটু করে দূরত্ব সৃষ্টি হবে। সেই কাজটা আমরা কিভাবে করব, যদি আমরা এইখানেও দেই একই জিনিস কাজ করবে। প্যাডিং দিলাম 10 পিক্সেল। তো দেখেন কি চেঞ্জ আসে, 10 পিক্সেল প্যাডিং দেওয়ার ফলে সরে গেছে, তাই না? তো আমরা চাচ্ছিলাম যে এটা উপর থেকে একটু জায়গা করে নিয়ে আসুক এবং ডানে বামে একটু করে সরে যাক। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে এইভাবে ইউজ করি 10 পিক্সেল 20 পিক্সেল, তো দেখেন সেক্ষেত্রে কি চেঞ্জটা হবে, উপর নিচে ঠিকই 10 থাকবে এবং ডানে বামে সেটা 20 পিক্সেল পর্যন্ত সরে যাবে। চাচ্ছিলাম আর একটু ছড়ানো হবে, 30 পিক্সেল, হ্যাঁ 30 পিক্সেল দিলাম। আপনি যদি এই পর্যন্ত দিতে চান তো আপনি সেটা দিতে পারেন, প্যাডিং বাড়িয়ে দেখতে পারেন যে কতটুকু দিলে ওই পর্যন্ত যায়। সেক্ষেত্রে আমরা ইনস্টল ওই ফায়ারবাগের মাধ্যমে যদি আমরা ওপেন করি, সেক্ষেত্রে আমি যদি এখানে 15 না দিয়ে, আরে সরি, ফন্ট সাইজ 15 পিক্সেল, এলআই কে যদি প্যাডিং আমি আরো বাড়িয়ে দিই, দেখেন কি চেঞ্জটা আসে। আপনি কোন পর্যন্ত দিলে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি যায়। তো এইভাবে আপনি দেখে দিয়ে নেবেন। তো এতটুকু থাকলেই ভালো, মোটামুটি চলতেছে। তো আপনি চাচ্ছেন যে একটা মেইন মেনু যেটা আছে, এই মেনুটার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। এটা যে আছে এইভাবে থাকতে আমাকে ভালো লাগছে না, আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। তো আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি। চলুন ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে হয় একটা ডিপকে, সেটা আমরা ভালোভাবেই জানি। তো আমরা ডিপটাকে নেব, অলরেডি নেওয়াই আছে আমাদের মেইন। তো এই মেইনকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড জাস্ট কালো রঙের একটা আমি ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। দেখেন সিম্পল। এখন আপনি চাচ্ছেন যে এই ফন্টগুলো যে আছে, এই ফন্টগুলোর কালারগুলো হবে, এর ভিতরে হবে সাদা হবে। তাইলে আপনি এলআই তে যান বা এলআই তে দিলেও হবে, কালার সাদা, এক্সাক্ট কোডটা আপনি দিয়ে দিবেন। দেখেন ফন্টগুলো সাদা হয়ে গেছে। আপনি চাচ্ছেন
যে এখানে আরো সৌন্দর্য আপনি যোগ করতে পারেন, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করতে পারেন, ক্যাপিটালাইজ করতে পারেন, একটা ফন্ট সাইজ কমিয়ে বাড়িয়ে সৌন্দর্য, সেটা আপনার ইচ্ছা মতো আপনি আস্তে আস্তে তৈরি করে নিতে পারেন। তো আমি চাচ্ছিলাম যে শুধুমাত্র দেখাতে যে কিভাবে একটা বেসিক স্ট্রাকচারকে আমরা দাঁড় করাতে পারি খুব সহজে। তো আমি সেই দিকে আগাই। তো আমি আরেকটা জিনিস দেখাই, যেটা আপনি চাচ্ছেন যে এই লেখাটার উপর ক্লিক করলাম বা হোভার করলাম, তাইলে আমার এই অংশটা, এই লেখাটার কালার যেন চেঞ্জ হয়ে যায়। আপনি যদি লেখাটার কালার চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে একভাবে সিএসএস দিতে হবে। আপনি যদি চান যে না, এটা যতটুকু প্যাডিং অংশ আছে ব্যাকগ্রাউন্ড, এইটুকু চেঞ্জ করতে চাচ্ছি, তাইলে আরেকভাবে সিএসএস দিতে হবে। তো আমরা একটা নিয়ে নিই, দেখো LIA হোভার, LIA তে হোভারে যদি আমি দিই ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে আপনার অরেঞ্জ, ব্যাকগ্রাউন্ড দিলাম অরেঞ্জ, সরি ব্যাকগ্রাউন্ড হবে অরেঞ্জ। দেখেন এই পর্যন্ত করে চলে আসতেছে, এটা ব্যাকগ্রাউন্ডটা চলে আসতেছে, এই যে 10 পিক্সেল অ্যাপ্রোপ্রিয়েটলি হইতেছে না। তো সেটাকে এখন আমাদের যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমরা যদি হোভার করছি তো এইটুকুতে আসছে। তো এই ক্ষেত্রে আমরা একটা বিষয় ভাবে ঠিক করতে পারি, সেটা হচ্ছে এই যে প্যাডিংটা আমরা এইখানে দিছি, LI তে দিছি, এই প্যাডিংটা আমরা এইখানে না দিয়ে যদি আমরা এটাকে প্যাডিংটাকে LI এর ভিতরে ইউজ করি, তাহলে আমাদের কি হচ্ছে দেখেন। সরি, দুটো জায়গায় প্যাডিং পেয়ে গেছে। এখন দেখুন এটা নির্দিষ্ট অংশ বরাবর যাচ্ছে। আপনি চাচ্ছেন যে এই হোভার করা অবস্থায় এর কালারটা আবার চেঞ্জ হোক, এর কালারটা হোক, টেক্সটের কালারটা হোক কালো। তো সেই ক্ষেত্রে আপনি এখানে ইউজ করতে পারেন তাহলে যে পরিবর্তনটা যখন হোভার করতেছেন তখন ফন্টের টেক্সট কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মজার না বিষয়টা? এরকম। তো আপনি চাচ্ছেন যে এই যে স্লাইডার যে ইমেজটা নিছি, এটাকে আমরা একটু ধরবো, ধরে একটু দেখি সাইজ করা যায় কি না। যদি করা যায় আর কি, ইমেজটা কতটুকু সাইজের ঠিক আমি জানি না। তো এটাকে ফটোশপ দিয়ে কেটেও সাইজ করে নেওয়া যেতে পারে, বা আমরা সিএসএস এর মাধ্যমে একটু চেষ্টা করে দেখতে পারি যে পারি কিনা। হেডার, তো আমরা এর পরবর্তীতে আমরা যে ডিপটা নেব সেটা হচ্ছে হেডার ডিপ। তো হেডার ডিপটা নেওয়ার পর আমরা হেডার ডিপটা নিলাম। এই হেডারের ভিতরে আমরা ধরতে চাই আইএমজি ট্যাগ। তো হেডার আইএমজি, এই ট্যাগটাকে আমরা ধরতে চাচ্ছি। আইএমজি কে আমরা বলে দেবো যে তুমি বাবাজি উইথ 970-এর বেশি হতে পারবা না, যেহেতু তোমার মিডলের ভিতরে রাখছি, যার উইড হচ্ছে 970 পিক্সেল। এবং হাইটটাকে যদি আমরা অটো দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমাদের একই থাকবে বিষয়টা। সেক্ষেত্রে আপনারা ইমেজ অন্য একটা নিয়ে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন, যেটা অ্যাপ্রোপ্রিয়েটলি এটার মতো হতে পারে, সেক্ষেত্রে অনেকটা ভালো হবে আর কি। একটু আগে আমাদের যে সমস্যাটা হচ্ছিল ইমেজটার কারণে, আমি ইতিমধ্যে গুগল থেকে একটা ইমেজ জাস্ট ডাউনলোড করে এনে ওটাকে ওইটার পরিবর্তে আমি এটা দিলাম। তো এখন দেখেন যে এইটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এটা একদম ফিক্সড আছে, মেনুটা যে বরাবর আছে ঠিক ওই বরাবরই ওইখান থেকে শুরু হয়েছে আমার ইমেজটা, অ্যাপ্রোপ্রিয়েটলি ওইখানে এসে শেষ হয়েছে। এটা হচ্ছে ইমেজের সাইজের উপর ডিপেন্ড করতেছে আপনার। তো এখন আমাদের স্ট্রাকচারের দিকে আমরা তাকাই, এরপরে কি আছে? এরপরে দুইটা অংশ আছে। একটা অংশ হচ্ছে আর্টিকেলের ভিতর কন্টেন্ট, এবং একটা হচ্ছে সাইড বার। তো মেনু ইতিমধ্যে কিভাবে তৈরি করতে হয় আমরা সেটা দেখছি, কিন্তু আমাদের মেনুগুলো এখানে এইরকম হবে না, এটা এইরকমই থাকবে। তো এর জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটা ডিপকে আমরা নিয়ে নেব, আগে সিএসএস নিয়ে নেব। সেটা হচ্ছে আর্টিকেল, এবং সেক্ষেত্রে আমরা দুইটা ডিপ নেব, সেটা হচ্ছে তিনটা। এই আর্টিকেলটাকে নিয়ে নেব আমরা, আর্টিকেল, এবং এরপরেই হবে যে দুইটা ডিপ হবে, আরো দুইটা ডিপ, সেটা হচ্ছে কন্টেন্ট
কন্টেন্ট এবং আরেকটা হবে সাইড মেনু। তো আপনারা খেয়াল করে দেখেন যে এখানে আর্টিকেল একটা ডিভ, এই আর্টিকেলের ভিতরে দুইটা অংশ আছে, একটা হচ্ছে এইদিকে কন্টেন্ট এবং এইদিকে সাইড বার। তো এটা হচ্ছে ফ্লোট লেফট এবং এটা হচ্ছে ফ্লোট রাইট। সিএসএস এর দুইটা প্রপার্টিজ আমরা যদি ইউজ করে দিতে পারি, দেখেন কি ধরনের একটা চেঞ্জ আসে সেটা আমরা দেখব। কন্টেন্টকে আমরা দেখব এটি ফ্লোট লেফট এবং এটাকে দেব আমরা ফ্লোট রাইট। এটা এইখানে চলে আসছে, কিন্তু এইটা ঠিক আমরা চাচ্ছি যে এটা এইখান থেকেই শুরু হবে, এটাও যেখান থেকে শুরু হবে এটাও এইখান থেকে শুরু হবে, কিন্তু সেটাকে আমরা কিভাবে দিতে পারবো? সেটাকে আমরা দিতে চাইলে এটার একটা নির্দিষ্ট পরিমাণ উইডথ দিতে হবে। তো উইডথ দেওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে যে এটা এই 970 পিক্সেলের ভিতরে যেন আমি উইডথটাকে দিতে পারি। তো 970 পিক্সেলের ভিতরে উইডথ দিতে পারলে ভালো হবে। তো তার আগে যদি এখানে একটু ওভারফ্লো হিডেনটা আমরা ইউজ করে নিই, ওভারফ্লো হিডেন। কোনো এলিমেন্ট ওভারফ্লো হিডেনের কাজ হচ্ছে যখন আমরা ফ্লোট লেফট রাইট করতেছি, এই কন্টেন্টগুলো, এই ডিভের কন্টেন্টগুলো যেন এইটার উপর না চলে আসে, ভেঙে না যায়, এই জন্য আমরা ওভারফ্লো হিডেন দিয়ে বলতেছি যে তোমরা যে যে জায়গায় আছো তার জায়গাগুলোতে থাকো, তোমরা ওভারফ্লো হইও না। তো এখন আমরা দেখব এটাকে কিভাবে উইডথ দিয়ে ঠিক করতে পারি। তো এই জন্য আপনারা দুইভাবে কাজটা করতে পারেন। এটা ইন্সপেন্ট এলিমেন্ট উইথ ফায়ার ব্যাক করতে পারেন, না সহজেই আপনারা ইন্সপেন্ট করতে পারেন আপনাদের যেভাবে আছে কন্টেন্ট। আমরা এটাকে একটা উইডথ দেব, তো এটা উইডথ কতটুকু দিলে ঠিক হয় আমরা সেটা দেখব। উইডথ 600 পিক্সেল এখানে থাকে, 600 পিক্সেল থাকে। তো 600 পিক্সেল থাকলো, এইটার আপনি যদি দিতে চান যে টেক্সট অ্যালাইন জাস্টিফাই দিলে এই লেখাগুলো টেক্সটগুলো ঠিক অ্যাপ্রোপ্রিয়েট যেখানে আছে এখান থেকে এসে থাকলো। আপনি এটা দিলেন হচ্ছে 650 পিক্সেল ইউজ করলাম আমরা। তো এইটাকে আমরা এখান থেকে কপি করে কপি স্টাইল ডিক্লারেশন নিয়ে যাব। এখানে কি করলাম আমরা, সিম্পল না বিষয়টা? জাস্ট আমি এটার একটা উইডথ দিয়ে দিছি, উইডথ দিয়ে দেওয়ার কারণে এইটা এখান থেকে চলে আসলো এখানে। তো আবার এইটাকে এই মেনুটাকে আমরা কিভাবে করব? এই মেনুটাকে করার জন্য সিএসএস দিয়ে একে ধরতে হবে, ধরার পর নিয়ে আসতে হবে। তো এই মেনুটা করার আগে আমরা একটা যে জিনিসটা হয়তো স্কিপ করে চলে গেছি, যেটা এই ইউএল এই মেনুটার আগে একটা টাইটেল দিলে একটু ভালো হতো। তো H3 দিয়ে একটা আমরা টাইটেল দিতে পারি, যেটা হচ্ছে সাইড মেনু। টাইটেল থাকলো, দেন হলো আপনার মেনুটা, একটা টাইটেল হলো, একটা মেনু হলো। তো আমরা এর আগেও দেখছি যে মেনুগুলোকে কিভাবে সিলেক্ট করতে হয়, মেনুগুলোকে সাইড মেনুকে কিভাবে সিলেক্ট করব। সাইড মেনুর ভিতরে প্রথমে কি আছে আমার ইউএল আছে, সাইড মেনু আছে ইউএল আছে। ইউএল এর ভিতরে কি আছে আমার, ইউএল এর ভিতরে আছে ইউএল। তো এই ইউএল এর ভিতরে কি আছে, ইউএল এর ভিতরে আছে হচ্ছে এলআই। এলআই এর ভিতরে কি আছে, আছে হচ্ছে এ আছে। তো আমরা ইউএল কে কি বলবো, মার্জিন 0 প্যাডিং 0 লিস্ট স্টাইল না। কি পরিবর্তনটা আসে একটু খেয়াল করে দেখে আসুন যে কি পরিবর্তনটা আসলো, মার্জিন 0। এখন আমরা চাচ্ছি এই নিচের এই দাগটাকে দূর করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, একটু দেখেন LIA কে আমরা কি বলবো, LIA কে বলবো যে বাবাজি তুমি নিচ থেকে দাগটা চলে যাও। তো সেটা চলে যাবে। টেক্সট ডেকোরেশন নামে একটা প্রপার্টি আছে, টেক্সট ডেকোরেশন না, এটা দিলে নিচ থেকে দাগটা অটোমেটিক চলে গেল। এখন আপনি চাচ্ছেন যে এটা ফন্ট সাইজটা একটু বড় হোক, ফন্ট সাইজ আপনি দিচ্ছেন হচ্ছে 17 পিক্সেল, বেশি বড় হয়ে যায়, 15 পিক্সেল থাক, 15 পিক্সেল থাকে। এখন এই এলআই কে চাচ্ছেন আপনি একটা প্যাডিং দিতে, যে লেখাগুলো বেশি হিবিজিবি হয়ে আছে, তাহলে আপনি একটা প্যাডিং দেন। প্যাডিং যদি উপরে নিচে প্যাডিংটা হয় 5 পিক্সেল প্যাডিং দিলে হয়
হ্যাঁ 5 পিক্সেল আনা। আপনি চাচ্ছেন যে এইটার লেখাগুলা একটা করে বড় হাতের থাকবে, তাহলে আবার এতে যান, এতে যে এটাকে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ দিলে প্রথম লেখাটা বড় হাতে করে চলে গেল। আমি যেটা মার্কআপে যেভাবে লিখি না কেন, জাস্ট এতটুকু। আপনি এটাকে কপি করে নিয়ে নেন। স্টাইল ডিক্লারেশন এটা আমি করছি এলআই এ তে করছি, এটা এলআই এ তে আমি এই স্টাইলটাকে দিয়ে দিলাম। আমি করছি এলআই তে, প্যাডিং দিছি 8 পিক্সেল দিয়ে দিলাম, সরি এখন রিফ্রেশ দিয়ে দেখেন ঠিক এভাবে আছে। তো আপনি চাচ্ছেন যে এইটার লেখাগুলার কালারগুলা, লিঙ্কগুলার কালারগুলা চেঞ্জ করতে, তো সেই ক্ষেত্রে আপনি কালকে দেবেন কালার, তো একে দেবেন এ কালার ব্যাক দিয়ে দিই আমরা, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি কালার। হ্যাঁ এটা কালারগুলো অটোমেটিক্যালি কালো চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এটা নিচে যদি নিচ বরাবর যদি একটা দাগ দিতে চাই সেক্ষেত্রে কীরকম হবে, সেটা হবে এলআইতে, এলআই যেখানে প্যাডিং দিছি আমরা এখানে যদি একটা লিখি ইউআর বর্ডার bottom 1 pixel solid 1 pixel solid DDD, একটা ধূসর রঙের একটা আমি দিতে যাচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে এটা না দিয়ে যদি আমরা 000 দিই তাহলে বুঝতে পারবো যে কিভাবে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করছে, অর্ডারটা আসছে কিভাবে, এইভাবে আসছে কার্ডটা। তো আমরা সেটাকে এই কালারটা না দিয়ে DDD দিব, একটু সৌন্দর্য বাড়ানোর জন্য চেষ্টা করব। এভাবে থাকলো। তো এইটাকেও আমি একটা চাইলে একটা, এটা বেশি ঠিক এই দিকে আছে, এটাকে আরেকটু এই দিকে আসলে একটু ভালো লাগতো। তো এইটাকে যদি আরেকটা উইডথ দিতে চাই, তো সেই ক্ষেত্রে দেখেন এখান থেকে আমরা খেয়াল করে আসি যে কতটুকু উইডথ দিলে এটাকে সঠিক হয়। এটাকে যদি ফ্লোট রাইটে উইডথ 650 আমি দিয়ে ফেলেছি এখানে অলরেডি। তো আমি এখানে যদি 300 পিক্সেল দিই এটাকে উইডথ, সরি উইডথ 300 পিক্সেল, বেশি হয়ে যাচ্ছে তাই না? তো আমরা এখান থেকে একটু দেখে কতটুকু দিলে ঠিক একটু মোটামুটি সৌন্দর্যের মধ্যে থাকে আমরা অতটুকু রাখবো। 208 পিক্সেল দেবো, এটাকে আমরা উইডথ দেব 208 পিক্সেল, সাইড মেনুর উইডথ হবে 208 পিক্সেল, উইডথ হবে 208 পিক্সেল। শেষ। এখন আসছে ফুটার এরিয়া, এখানে লেখার দূরত্ব করলে এখান থেকে এটা নিচে নামবে, এটুকু তো আমরা পরে আসতেছি, আমি জাস্ট সিম্পল দেখাচ্ছি আগে। এখন চাচ্ছেন আপনি ফুটার এরিয়া, তো ফুটার এরিয়াটাকে সাইজ করতে চাচ্ছেন, ফুটার এরিয়াকে সাইজ করতে চাইলে যেটা হবে যে আপনি একটা ফুটার এরিয়াকে ডিপটাকে নিয়ে আসেন স্টাইল পেজে। তো আমরা ফুটার এরিয়া ডিপটাকে স্টাইল পেজে নিয়ে আসলাম। এই ফুটার এরিয়ার আমরা চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা চাচ্ছি কালো থাকবে, যেহেতু মেনুতে আমরা কালো ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। তো আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, দেখা যাক কি আসে। সরি কোথাও মেবি আমি কোথাও ভুল করছি, হ্যাঁ সরি এই বানানটাই ভুল করে বারবারে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে এটা। তো আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা যে চলে আসছে, এই ফুটারের ভিতরে আর কি আছে, পি আছে। তো আমি এই ফুটারের ভিতরে আবার পি কে সিলেক্ট করার জন্য দেব ফুটার পি, এর আমি ফন্ট সাইজ দেব 20 পিক্সেল এবং এটা থাকবে মাঝ বরাবর। তাহলে আমি চাচ্ছি টেক্সট অ্যালাইন সেন্টার, তো আমরা দেখতে পারি চলে আসছে, বাট এটা একটা প্রবলেমের জন্য শো করতেছে না। আমরা যদি এইভাবে দেখাই আপনাদের, তারপরেও শো করতেছে না।
এটার জন্য আমরা যেটা করব, কেন শো করতেছিল না আপনারা একটু কাইন্ডলি খেয়াল করে দেখেন যে এটার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি কালো। এটা হচ্ছে লেখাটার ডিফল্ট ভাবে থাকে কালো থাকে, তো এটার যদি আমরা একটা কালার দিয়ে দিই পি কালার, কালার দেব হচ্ছে সাদা, তো সেই ক্ষেত্রে এটা কি শো করে, হ্যাঁ এখানে চলে আসছে ওয়ার্ডপ্রেস ব্যাস এত। তো আমরা চাচ্ছি যে এটা আরেকটু মোটা হোক, সেক্ষেত্রে আমরা দেব প্যাডিং। যদি এটা প্যাডিং আমি 15 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে এটা উপর নিচে থেকে প্যাডিং। সরি, ফুটার এরিয়ার আমরা যদি দিয়ে দিই প্যাডিং 15 পিক্সেল 0। আচ্ছা, এটা ডিফল্ট ভাবে হয়তো 15 পিক্সেলের বেশি আছে, আমরা এখানে 30 পিক্সেল দিয়ে দেব, তাহলে কি হতে হবে, সরি আমি ভুল করেছিলাম, স্পেলিং মিস্টেক ছিল আবারও। তো আমরা এখানে আমরা এটাকে একটা প্যাডিং দিয়ে দেব, প্যাডিং দিয়ে দিলে এটা কাজ করবে যে প্যাডিং জাস্ট 15 পিক্সেল। এখন দেখেন আমি দুইটা জিনিস দেখাবো আপনাদের। 15 পিক্সেল, হ্যাঁ 15 পিক্সেল হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে একটা ওয়েবসাইট হয়ে গেল কমপ্লিট মোটামুটি, এখন আপনি চাচ্ছেন দেখেন এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা সেম কিনা। আসছে, আমরা একটা মেনু বার চাচ্ছিলাম, আসছে, তার নিচে একটা স্লাইডার চাচ্ছিলাম, তার নিচে চাচ্ছিলাম আমরা একটা কিছু টেক্সট থাকুক এবং সেটা দুই অংশে বিভক্ত থাকবে, একটা অংশ টেক্সট এবং একটা অংশ থাকবে সাইড মেনু এবং নিচে একটা ফুটার। ঠিক আমরা এটা নিয়ে আসতে পারছি এবং এখানে বাড়তি আমরা দেখছি যে হোভার করলে কিভাবে আমরা কালারটাকে চেঞ্জ করে একটু সৌন্দর্য আনতে পারছি। আপনারা চেষ্টা করলে আরেকটু সৌন্দর্য আনতে পারবেন, এই ফন্টটাকে আপনারা ছোট বড় করতে পারবেন। এই ফন্টটাকে আমি এগুলোকে মডারাইজ করলাম না, এখানে করলাম না। তো আমরা চাচ্ছি যে এই স্লাইডারের উপর থেকে এইটা একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে সরে আসবে। তো সরে আসতে চাইলে সেটাকে ইন্সপেক্ট এলিমেন্ট এটা করলে হবে, এটা করলে হবে, আমি এটা ইউজ করি। করার পর আপনি দেখবেন যে এটা কি কোন ডিভের ভিতরে আছে, আর্টিকেল ডিভের ভিতরে আছে। এই আর্টিকেল ডিভটাকে যদি আমি বলি যে তুমি উপরে নিচে দুই জায়গায় আমি জায়গা চাচ্ছি সরাতে, প্যাডিং 40 পিক্সেল 0। দেখেন এটা উপর থেকে এই দুইটা অংশই 40 করে সরে আসছে না, নিচ থেকেও সরাই দিচ্ছে না 40 করে, উপর থেকেও সরাই দিচ্ছে। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটা দিয়ে বাড়ায় নিতে পারেন। আপনি আরেকটু বাড়ায় নিলেন যে তুমি মিনিমাম এতটুকু দূরত্ব সবসময় মেনটেন করো, তাইলে আপনি এই যে কোডটা লিখলেন এটাকে আপনাকে নিয়ে নিতে হবে, কপি করে নিয়ে আপনাকে স্টাইল শিটের আর্টিকেল ডিপটাতে আমরা দিয়েছি এটা, সেহেতু এটা আর্টিকেল ডিপটাতে আমরা এটাকে পেস্ট করব, হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন এই লেখাটা থেকে এই লেখার উপরে একটু দূরত্ব আসুক, তো H2 আচ্ছা আমি আপনাদের এভাবে দেখালে হয়তো সমস্যা হবে। আপনারা যাবেন হচ্ছে কন্টেন্ট, তো এই কন্টেন্টের ভিতরে আছে হচ্ছে H2 আছে কন্টেন্টের ভিতরে। তো আপনার কন্টেন্ট নিলেন, এর ভিতরে আছে H2 আছে, এর ভিতরে আছে আরেকটা আছে সেটা হচ্ছে P আছে, এবং সাইড মেনুর একটা আছে যেটা হচ্ছে সাইড মেনুর একটা আছে সেটা আমরা নিয়ে রাখি। সাইড মেনুর একটা আছে সেটা হচ্ছে সাইড মেনুর একটা H3 আছে যেটা আমরা নিয়েছিলাম। এখন এই সবগুলোকে আমরা একটু স্টাইল দেব। দেখেন আপনি দেখে দেখে করবেন যে এইভাবে ইন্সপেক্ট এলিমেন্ট করে ফায়ারব্যাক একটা অ্যাড-অনস আমি যেটা দিয়ে করছি, সেই অ্যাড-অনসটা আপনারা চাইলে মজিলা ফায়ারফক্সে, তো আপনার গুগল করলে হবে যে হাউ টু অ্যাড অন ফায়ারব্যাক ইউজ ইন মজিলা ফায়ারফক্স, ইউজ করলে আপনারা যেভাবে সার্চ করেন আপনারা পেয়ে যাবেন।
তো আমরা চাচ্ছি যে এই কন্টেন্ট ডিপটার মধ্যে আছে আমাদের H2, এই H2 লেখাটা থেকে এই প্যারাগ্রাফটা যাচ্ছে, এটা মাঝখানে একটা দূরত্ব চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে H2 তে আমরা যদি দেই মার্জিন টপ 30 পিক্সেল, সরি H2 থেকে মার্জিন টপ না, H2 থেকে হবে মার্জিন বটম, মার্জিন বটম 15 পিক্সেল দিলে এনাফ হবে আমি মনে করি। হ্যাঁ, এতটুকু এনাফ। এখন এই H2 আমি চাচ্ছিলাম যে এইটার একটা ফন্টটা আরেকটু বড় হোক, তো ফন্ট সাইজ চাচ্ছিলাম আমরা 30 পিক্সেল। হ্যাঁ, এতটুকু থাকলে এনাফ। এই লেখাটা চাচ্ছি আমি আর একটু স্ট্রং করতে চাচ্ছি। হেডিংগুলো এমনিতেই বোল্ড থাকে, তারপর আপনি চাইলে দিতে পারেন। তো এগুলো আপনারা কিভাবে ফন্ট ইউজ করতে হয় সেটা আমি আজকে আপনাদের এটার সাথে বাড়তি একটা জিনিস দেখিয়ে দিই। তো আপনি এই স্টাইলটা নেবেন কীভাবে, এখান থেকে রাইট বাটন করলে কপি স্টাইল ডিক্লারেশন নিয়ে সেটাকে আপনি H2 তে যে নিলেন সেই জায়গাটাতে জাস্ট বসাই দেন। এরপর পেজটাকে রিলোড করেন, ভুলেও ওইটা সেভ না করে পেজটাকে রিলোড করবেন, তাহলে কিন্তু সেটা থাকবে না এতটুকু দূরত্বে থাকলো। আপনি যাচ্ছেন সাইড মেনু, এটা তো একটা আর একটু ফন্ট সাইজটা বড় করতে, বা ওইখান থেকেও একটু মার্জিনে চলে আসুন, মার্জিন বটম, এটা থেকে মার্জিন বটম আসলে ঠিক একই 20 পিক্সেল দিয়ে দিন। সেটা হচ্ছে সাইড মেনু H3 তে। হইল। তো এইখান থেকে এটার নিচে দূরত্ব আছে এটা। এখন চাচ্ছেন এই লেখাগুলোও একটু কেমন যেন আছে, এটার আমি ফন্ট সাইজ দেবো না, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিন যে কীভাবে ফন্ট সাইজগুলোকে দিতে হয়, ছোটো বড়ো করবেন এইটারও করে করতে পারবেন। এগুলো CSS এর প্রপার্টিজ জানা থাকলে আপনারা আপনাদের মূল কথা ছিল যে এই স্ট্রাকচারটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখানো আমার লক্ষ্য ছিল, যে আপনারা খুব সহজে কীভাবে একটা সিম্পল ওয়েবসাইটের স্ট্রাকচারকে আমরা দাঁড় করাতে পারি। তো এই ক্ষেত্রে আরেকটু যে জিনিসটা আমি সৌন্দর্য দিতে পারি সেটা হচ্ছে আপনার এপিটাকে যদি আমরা বলে দিই যে তুমি লাইন হাইট, তোমার লাইন হাইট হবে মানে লেখাগুলোর মধ্যে দূরত্ব হবে 24 পিক্সেল, তাহলে লেখাগুলো দেখতে একটু সুন্দর লাগতেছে। তো আমরা কন্ট্রোল পি তে গিয়ে এটাকে আমরা বলে দেবো যে তুমি লাইন হাইট হও এত। এখন দেখেন এই ফন্টটা, এইটা এইগুলা এবং এই লেখাগুলা একটু এইগুলা কম্পিউটার থেকে আসছে। তো আমি একটু অ্যাডভান্স দেখাবো, একটু যেটা কিভাবে আমরা আরেকটু সুন্দর করে দিতে পারি। হ্যাঁ, একটু স্টাইলিশ ফন্ট দিতে পারি, জাস্ট অনলাইন থেকে কিভাবে আমরা গুগল ফন্ট গুলা এখানে ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আপনি জাস্ট গুগলে যান, অনেক রকমের ফন্ট আছে, দেখেন গুগল ফন্টস, গুগল ফন্টস লিখে সার্চ করলে আপনারা গুগল ফন্টসের একটা সাইট পেয়ে যাবেন। তো এইখানে গুগল ফন্টসের সাইট, আপনি নির্দিষ্ট কোনো ফন্টকে যদি খুঁজতে চান যে আমি এই ফন্টটার লেখা আমার অনেক সুন্দর লাগে, তো আমি এই ফন্টটার লেখাগুলো নেব, তো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আলাদা ব্যাপার। আমি এখানে আপনাদের স্পেসিফিক একটা ফন্ট দেখাবো, আমি এইখানে এসে ফন্টকে সার্চ করবেন আপনারা, ওপেন সেন্স বা দেখে নেবেন যে এখানে ধরেন এই ফন্টটাকে আমি নিতে যাচ্ছি, এই ফন্টের লেখাটা একটু অন্যরকম টাইপের লাগতেছে, আমি এই ফন্টটাকে ইউজ করবো আমার ওয়েবসাইটে, বা এই ফন্টটাকে আমি ইউজ করবো, এই ফন্টটাকে আমি হেডিংয়ে এই ধরনের লেখাগুলো চাচ্ছি, তাইলে আমি এটাকে কিভাবে ইউজ করবো। এখানে দেখেন কুইক ইউজ, এই জায়গাটাতে ক্লিক করবেন। কুইক ইউজে ক্লিক করার পর আপনারা এখানে একটা ফন্টের অপশনই আছে, অ্যাকচুয়ালি এটা খুব বেশি ভালো লাগছে না আমার কাছে, একটু ব্যতিক্রমের জন্য আমি নিতে চাচ্ছিলাম আমরা এটা নিতে পারি। কুইক ইউজে ক্লিক করেন, নরমাল 400, এখান থেকে দেখেন অ্যাড দিস কোড ইওর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে এই কোডটাকে দিতে হবে, অবশ্যই নেট কানেকশন থাকতে হবে এবং যে ফন্টটা লোড করবে তারও থাকতে হবে, মানে যে আপনার এই পেজটা দেখবে তা শুধুমাত্র তাইলে এই ফন্টটা কাজ করবে। তো আপনি এটাকে কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটের HTML ফাইলে যান, যে ফাইলটাতে HTML ফাইল আছে এটা ইজ style.css লেখছেন, এর ঠিক নিচ বরাবর বা উপরেও দিতে পারেন আপনি, এখানে এই লিঙ্কটাকে পেস্ট করে দেন, তাহলে কি কাজ করবে আমাদের ওয়েবসাইট।
আমাদের ওয়েবসাইটে দেখাবে না, দেখাবে না, কোনোভাবেই দেখাবে না যে আমাদের এই ফন্টটা। আমাদের এইটাকে বলে দিতে হবে যে তোমার ফন্ট ফ্যামিলি এইটা হয়। এখন আমরা জানবো কিভাবে যে এইটার ফন্ট ফ্যামিলি কোনটা? তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটু নিচে আসেন, দেখতে পারবেন যে এইটার ফন্ট ফ্যামিলি কি সেটা এখানে আছে। তো আমি চাচ্ছি যে এইটার হেডিংয়ের সরি এইটার এই হেডিংটার ফন্ট ফ্যামিলি ওইটা হবে। তাহলে কেমনে হবে? সেই জন্য আমাদেরকে সিএসএস ফাইলে যেতে হবে। এটা কিসে আছে? এটা আছে আর্টিকেলে। আর্টিকেলের মধ্যে কন্টেন্টের H2। তাহলে কন্টেন্টের H2 কে আমাকে বলে দিতে হবে, কন্টেন্টের H2 একে আমাকে বলে দিতে হবে যে তোমার ফন্ট ফ্যামিলি ওইটা হবে, যেটা আমি কপি করে নিয়ে আসলাম। ফন্ট ফ্যামিলিটা পাবেন কোত্থেকে? দেখেন এটার নিচে, এটা হচ্ছে HTML ফাইলে দিবেন আপনি, এবং এটা হচ্ছে CSS ফাইলে যেটাকে আপনি ফন্ট ফ্যামিলি দিতে যাচ্ছেন, যেটার ফন্ট সাইজকে আপনি চেঞ্জ করতে যাচ্ছেন। গিয়ে আপনি এখানে একটা সেভ দেন, দুটো ফাইলকে সুন্দর করে সেভ করে নেন, নিয়ে আপনি আপনার ডকুমেন্টটাকে একটু চেঞ্জ করে দেখেন, দেখেন কোনো চেঞ্জ আসে কিনা। দেখেন এই লেখাটা দিস ইজ হেডিং এভাবে চলে আসছে। সুন্দর না বিষয়টা? আপনি চাচ্ছেন যে আপনার সাইড মেনুর লিঙ্কটা, আমি আরেকটা ভাবে দেখানোর জন্য আপনাকে চাচ্ছি যে এই সাইড মেনু যে আছে এইটার লেখাটাকে আপনি অনলাইন থেকে চেঞ্জ করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে চেঞ্জ করবেন? ওই একই বিষয়, আপনি জাস্ট আরো কিছু ফন্টগুলো দেখতে চাইলে গুগল থেকে গুগল ফন্টস, এবং এখানে এসে যে এখানে লেখার সার্চ আছে, একটু সার্চ দিলে দেখতে পাবেন যে কত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাচ্ছে। আমি আরেকটা ফন্ট অন্যভাবে ইউজ করে আপনাকে দেখাতে চাচ্ছিলাম যে কিভাবে একটু ব্যতিক্রম ভাবে ইউজ করা যায়। এখানে দেখেন, এখানে এর আগেটা কিন্তু ছিল একটা অপশনই ছিল, এটা লাইট, এটা বোল্ড। একটু আরেকটা কাজ আপনাদের আমি দেখাবো, আসলে অনেকগুলো দেখাতে ইচ্ছা করতেছে। এই একটা কাজটা আপনাকে দেখাবো, এটা টিক দিলে কি হয় এবং না দিলে কি হয়। এই বক্সগুলো সিলেক্ট করলে দেখেন এইখানে আপনার স্টাইল শিটে কি লেখা আছে। এখন আপনি এখানে একটা অপশন সিলেক্ট করলেন, দেখেন বাড়ছে কিনা কিছু, 400 300 যোগ হয়েছে না? এবার আপনি আরেকটা সিলেক্ট করলেন, দেখেন 700। এইগুলা যদি সিলেক্ট না করেন সবগুলা, তাহলে কিন্তু সবগুলা আসবে না। আমি এটা নিয়ে নিলাম, এটা নিয়ে আমি আমার ওয়েবসাইটে সেই HTML পেজে গিয়ে আমি আবার এইটাতে দিয়ে দিলাম পেস্ট করে। এখন আমি CSS এ এইটার মতো চাচ্ছি, তাহলে আমাকে এই নিচে এইটা ইউজ করতে হবে। এইটা ইউজ করে আমি দেব হচ্ছে আপনার স্টাইল CSS এর, আমি সাইড মেনুর H3 তে যাচ্ছি। তাহলে সাইড মেনুর H3, সরি সাইড মেনুর H3, এখানে আমি এই ফন্ট ফ্যামিলিকে বলে দিলাম যে তুমি এরকম হয়ে যাও। তো দেখেন সে কিরকম হয়ে যায়, একটু চেঞ্জ, তাই না? এখন আপনি চাচ্ছেন এর থেকে বোল্ড হবে, দেখেন এটা তিনটা অপশন, আমরা 300 নিলাম, দেখেন কিভাবে এটার 300 নিছি, এটার 700 আছে। তো আমরা সবসময় কি দেখতাম যে ফন্টকে বোল্ড করার জন্য লিখলাম ফন্ট ওয়েট, লিখতাম বোল্ড, তাই না? বোল্ড লিখলে কাজ করতেছে না, বা বোল্ড লিখলে হচ্ছে না, বোল্ড লেখার প্রয়োজন না। আপনি লিখবেন এখানে দেখেন 700 লিখলে এটা বোল্ড হবে। আমি যদি লিখি এখানে 300, সরি দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, মেনুটা এইরকম ভাবে আসছে। আমি যদি এখানে দিই, ওইখানে 400 পর্যন্ত মেবি আছে, 400, তো এইভাবে আসছে। তো ডিফল্ট 700 আছে, আমরা 700 থাকলেই থাকো, ইউজ নাই করি। আপনি চাচ্ছেন যে আপনার এই প্যারাগ্রাফ লেখা আর একটু সুন্দর করবেন, তো সেই ক্ষেত্রে এটা আপনারা নিজেরা করলে আমার মনে হয় অনেক বেশি সুন্দর হবে, আপনারা করতে পারেন। তো আমি এই টিউটোরিয়ালটাতে অনেক বেশি হয়তো ভুল হয়ে গেছে, কথাবার্তায় হয়তো অনেক বেশি ভুল, বাক্য প্রয়োগে হয়তো অনেক বেশি ভুল হতে পারে, তো সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাচ্ছিলাম, আমার প্রধান উদ্দেশ্যই ছিল যে আপনারা যতটুকু জানছেন CSS এর প্রপার্টিজ গুলা, সেই প্রপার্টিজ গুলা দেয়া এবং HTML ট্যাগের মাধ্যমে কিভাবে একটা বেসিক ওয়েবসাইটের টেমপ্লেটকে আমরা দাঁড় করাতে পারি। এবং আমার মনে হয় আমি যখন শুরু করছিলাম এই কাজটা করার পর আমার খুব ভালো লাগছিল যে আরে আমি তো একটা ওয়েবসাইট তৈরি করতে পারছি। তো ধন্যবাদ আপনাদেরকে, অনেক বেশি বকবক করে ফেললাম। আল্লাহ হাফেজ।